মুর্শিদাবাদের পথে পথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ঐতিহাসিক কাঠগোলা বাগান বাড়ি এবং বিশ্বাসঘাতক জগৎ শেঠের বাড়ি। মুর্শিদাবাদ জেলাটা বাংলাদেশের রাজশাহী জেলার ওপারেই অবস্থিত। আমি কলকাতা থেকে যাই, সেখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস অথবা লালগোলা এক্সপ্রেসে যাওয়া যায়। পথিমধ্যে এরকম আম বাগান পড়বে, তখন মে মাস, গাছে গাছে প্রচুর আম ধরে আছে। মুর্শিদাবাদ কিন্তু আমের জন্য জগৎ বিখ্যাত। এর মাঝেই পড়বে ষড়যন্ত্রের আতুরঘর খ্যাত কাশিম বাজার। এই কাশিম বাজার কুঠিতেই লর্ড ক্লাইভের সাথে বিশ্বাসঘাতক মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুল্লভ এরা ষড়যন্ত্রের বৈঠক করেন নবাবকে বাংলা সিংহাসন থেকে উৎখাত করার জন্য, এবং নবাব কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলেন এবং কাশিম বাজার দখল করেন। সেই কাশিম বাজার পার হয়েই পড়বে বিয়োগাত্মক পলাশী। এই পলাশীর আম্র কারণে এক প্রহসনের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরে তাকে হত্যা করা হয়, আর আমাদেরকে পড়তে হয় 200 বছরের গোলামির জিঞ্জির। পলাশী পার হয়ে আমরা ছুটে চলি মুর্শিদাবাদের দিকে। যেটা বলছিলাম যে আমের শহর মুর্শিদাবাদ, এখানে হরেক রকমের বাহারি স্বাদের প্রচুর আম আছে। নবাবী আমলে এখানে প্রায় 200 প্রজাতির আম চাষ হতো, এবং নবাবের সবচেয়ে প্রিয় আম ছিল কহিতুর আম, যা এখনও পাওয়া যায়, দাম যদিও একটু বেশি। বর্তমানে এখানে প্রায় 100 প্রজাতির উপরে আমের চাষ হয়। এখন সেই নবাবী আমল নাই, হাতিশালায় হাতি নাই, ঘোড়াশালায় ঘোড়া নাই, নাচঘরের ঘুঙুরের শব্দ পাওয়া যায় না, নহবতখানায় সানাই বাজে না, কিন্তু মুর্শিদাবাদের পড়তে পড়তে ছড়িয়ে আছে নবাবী ইতিহাস। এর প্রতিটি ইট পাথর এখনও নবাবী আমলের কথা বলে। আমরা মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছি। মুর্শিদাবাদে পৌঁছে এক আলাদা রকম অনুভূতি, অন্যরকম একটা শিহরণ আসলে জাগে যে আমি এখন নবাবের শহরে এসে পৌঁছেছি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি এখন মুর্শিদাবাদ শহরে অবস্থান করছি। এখান থেকে বেড়ানোর জন্য টোটো নিতে পারেন অথবা ঘোড়ার গাড়ি ভাড়া করতে পারেন। তবে নবাবের শহর, নবাবী জোশ আনতে ঘোড়ার গাড়ি নিয়ে বেড়ানোই উত্তম। তো আমি ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে চলি। নবাবের শহর মুর্শিদাবাদ, সেই নবাবী ঘোড়া এখন আর নেই, কিন্তু ঘোড়ার ঘুরে টকটক শব্দ কিন্তু আছে। মুর্শিদাবাদ ঘুরতে নবাবী জোশ আনতে ঘোড়া ছাড়া কি আর চলে? আমি এখন দাঁড়িয়ে আছি কাঠগোলা বাগানবাড়ির সদর ফটকে। এটাকে বলা হয় নহবত গেট। মূলত এই গেটের দুই পাশে কাঠের বড় বড় গোলা থাকতো, এই জন্য এটাকে কাঠগোলা বলা হয়। আসলে এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর ভারত থেকে আসা 4 ভাই, লক্ষ্মীপদ, জগপদ, ধনপদ এবং মহিপদ সিং দুগর। তাদের এই কাঠের ব্যবসা ছিল। কেউ কেউ বলেন যে তারা আসলে হীরা জহরত মণিমাণিক্যের ব্যবসা করতেন, আবার কেউ বলেন তারা ছিলেন দস্যু। তবে তারা যাই থাকুক, তারা যে অত্যন্ত ধনাঢ্য পরিবার ছিলেন সেটা নিশ্চিতই তাদের এই প্রাসাদ দেখেই বোঝা যায়, এবং এখানে তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল। দুগর পরিবার কিন্তু একই সাথে অনেক শৌখিনও ছিলেন। তারা ভিতরে হরেক রকম ফুলের চাষ করতেন, প্রায় 100-র উপরে প্রজাতির গোলাপের চাষ করতেন। তার ভিতর উল্লেখযোগ্য ছিল কাঠগোলাপ, এবং অনেকে বলেন এই কাঠগোলাপের চাষের কারণেই এটার নাম কাঠগোলাপ বাগানবাড়ি হয়েছে। একটু ভিতরে ঢুকলে এরকম ঘোড়ার উপর মূর্তি দেখতে পাবেন, 4টা মূর্তি এরকম আছে, এবং এটা দিয়ে আসলে 4 ভাইয়ের প্রতিকৃতি নির্দেশ করে। তো দুগর পরিবারের শৌখিনতার এটা কিন্তু এক নিদর্শন, এবং তারা তৎকালীন ওলন্দাজ, ব্রিটিশ এবং এদেশীয় বণিকদের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেন, এবং এখানকার শেঠ নবাবদের, ইংরেজদের মনোরঞ্জন তারা কিন্তু করেছেন। ভিতরে একটু এগেলে এরকম একটা গেট পাওয়া যাবে, উপরে সিংহমূর্তি। মূল গেটের এখানে কোলাপসিবল গেট দিয়ে বন্ধ। এটা আসলে একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথে জগৎ শেঠের বাড়ির সাথে সরাসরি সংযুক্ত ছিল। এটা এখন আসলে ভিতরে পানি, এটা এখন বন্ধ হয়ে গেছে। 1847 সালের এক ভয়াবহ বন্যায় আসলে এই সুড়ঙ্গ পথটা বন্ধ হয়ে যায়। এর পিছনে একটা কুয়া ছিল, কুয়ার থেকে পানি তুলে পরে হ্যান্ড পাম্পের সাহায্যে পানিটা আসলে উপরে তোলা হতো। তো এই সুড়ঙ্গ পথে তারা ব্যবসায়িক কাজে জগৎ শেঠের বাড়িতে যাতায়াত করতো, কিন্তু তখন মূলত আসলে বর্গীদের বাংলায় একটা অবাধ লুণ্ঠন অত্যাচার চলছিল। তাদের থেকে নিরাপদে থাকতেই কিন্তু আসলে এই সুড়ঙ্গ পথের ব্যবহার তারা করতেন বলে ধারণা করা হয়। অনেকে বলেন এটা ভগীরথীর সাথে কানেক্টেড, আসলে বিশ্বাসযোগ্য কোনো কিছু এরকম জানা যায় না। আমরা এখান থেকে একটু এগিয়ে তারপরে যাই আসলে কাঠগোলা প্যালেসের দিকে। প্যালেসে ঢোকার আগে একটা গেট আছে, তারপরে এই যে 3 তলা বিশিষ্ট অনন্য সুন্দর এক স্থাপত্যশৈলী নিদর্শন এই কাঠগোলা প্যালেস। এই প্রাসাদ দুগর পরিবার তৈরি করেছিলেন 1740 সালে, মতান্তরে 1780 সালে।
দেখুন প্যালেসটা নিচের দিকে একতলা, উপরে দোতলায় বড় বড় থাম, সব জোড়ায় জোড়ায় থাম, কিন্তু ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। চারদিকে একইভাবে কিন্তু এটা তৈরি। আমরা এখন একটু বাড়িটা ঘুরে দেখব। এবার আমি আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি। আমি এখন আছি ঐতিহাসিক দুগর পরিবার প্রতিষ্ঠিত কাঠগোলাপ বাগান বাড়িতে। এই বাগান বাড়িটি বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। তৎকালীন সময়ে দুগর পরিবারের বৈভব, প্রাচুর্য, জৌলুস আর রুচিবোধের এক অফুরন্ত মেলবন্ধন এই বাড়ি। সামনে এই মার্বেল পাথরে তৈরি মাইকেল অ্যাঞ্জেলার এই ছবিটা, যেটা রেনেসাঁর সময় আসলে তার হাত কেটে দেওয়া হয়েছিল বিপ্লবী ভাস্কর্য তৈরির জন্য। এখন দেখেন তার সেই কাটা হাতটা। তারপরেই এই প্যালেসের নিচতলায় রয়েছে এরকম একটা ভাস্কর্য, এটা সম্ভবত দুগর পরিবারের কারো ভাস্কর্য হবে। এছাড়া দোতলা তিনতলায় তাদের ব্যবহার্য আসবাবপত্র, তৈজসপত্র, দলিল দস্তাবেজ এগুলো রয়েছে। দোতলায় আসলে ছবি তোলা নিষেধ। সামনে রয়েছে আরেকটা নারী মূর্তি। এই সবগুলোই কিন্তু তাদের আসলে শৌখিনতা এবং আভিজাত্যর এক প্রতীক হিসেবে রয়ে গেছে। তো এখান থেকে একটু এপাশে আসলে একটা টেবিল দেখতে পারেন। কথিত আছে যে এই টেবিলে বসেই পলাশির যুদ্ধের পর হিরাজিলে লুট করা সম্পদ ভাগবটারা হয়েছিল। আবার অনেকে বলেন যে এখানে কোম্পানির ওয়েলস এবং অন্যান্য বিশ্বাসঘাতকরা বসে সিরাজদৌল্লাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র করেছিলেন। দেখুন বাড়িটা, দোতলার থামগুলো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর, বেলকনির মতো। সামনে যেটা দেখছেন এটা একটা পুকুর, একেবারে এই প্যালেসের সাথে লাগোয়া। এই পুকুরে চার কোণা থেকে চারটা এবং প্যালেস থেকে মাঝ বরাবর একটা প্রশস্ত সিঁড়ি একেবারে পুকুরের তলদেশ পর্যন্ত চলে গিয়েছে। এই পুকুরে দুগর পরিবারের রমণীরা স্নান করতেন এবং এখানে মাছ চাষ করতেন। তারা মাছে মুখে নথ পরায় দিতেন। এটা তাদের শৌখিনতার বহিঃপ্রকাশ আসলে। অনেকে বলেন এখানে মীর জাফরের পরবর্তী বংশের নবাব মোবারকউদ্দৌলা তিনি এই পুকুরে বাইজিদের নিয়ে জলকেলি করতেন। আবার বাইজি ঘরে তিনি বাইজিদের সাথে আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন। এই যে সেই নাচঘর, এখানে বেলজিয়াম গাছে ঘেরা ছিল আসলে পুরোটা, এখন সেটা নেই। এই নাচঘরের ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যেত, কিন্তু বাহির থেকে ভিতরে কিছুই দেখা যেত না। দুগর পরিবার মূলত নবাব, শেঠ এবং ইংরেজদের মনোরঞ্জনের জন্য এই নাচঘর তৈরি করেছিলেন। এখানে লখনৌ থেকে হীরাবাই নাচ করতে আসতেন, যার এক রাতের পারিশ্রমিক ছিল 500 স্বর্ণমুদ্রা তৎকালীন সময়ে। তো এই নাচঘর থেকে একটু সামনে গেলে এখানে দেখা যাবে একটা সাদা শুভ্র জৈন মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন দুগর পরিবার। তারা আসলে জৈন ধর্মের অনুসারী ছিলেন। ভিতরে আছে নাগেশ্বর গণেশের মূর্তি সহ প্রায় 17টি মূর্তি। এছাড়া আছে দাদাবাড়ি, যেখানে জৈন ধর্মের দীক্ষা দেওয়া হয়। তো আমরা এটা দেখে সামনে বের হয়ে আসলাম। এই দুগর পরিবারে কেউ এখানে থাকেন না এখন, তারা কিন্তু মূলত এখন কলকাতা থাকেন, সেখান থেকে এগুলো নিয়ন্ত্রণ করেন এবং এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়, সেগুলোও তারা দেখভালও করেন। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। এরপরে আমি গেলাম জগৎ শেঠের বাড়ি। আমি পৌঁছে গেছি জগৎ শেঠের বাড়ির সামনে। এখানে আমরা দেখব গুপ্তঘর, সোনারূপার মুদ্রা, সোনারূপা খচিত শাড়ি, ঐতিহাসিক ঢাকায় মসলিন শাড়ি এবং একটা ম্যাজিক্যাল আয়না আমরা এখানে দেখতে পাবো। এছাড়া আছে যুদ্ধাস্ত্র, সেগুলোও দেখা যাবে। এই মুহূর্তে আমি একেবারে জগৎ শেঠের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তাদের মূল বাড়িটা ছিল মহিমপুরে, যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে এই বাড়িটা তার পরের জেনারেশন তৈরি করে মূলত। ইনি মাহাতাব চাঁদ জগৎ শেঠ। জগৎ শেঠ কিন্তু কোনো একক ব্যক্তিত্ব নয়, এটা একটা উপাধি। রাজস্থান থেকে হীরানন্দ বাংলায় আসেন। তার ছিল 7 পুত্র। ছোট পুত্র মানিক চাঁদ, তিনি নবাব মুর্শিদ কুলি খাঁর রাজ দরবারে চাকরি করতেন এবং খাজনা টাকা জমা রাখতেন। একই সাথে তিনি সুদে ব্যবসায় টাকা লগ্নি করতেন। এভাবে তিনি তখন ফুলে ফেঁপে ওঠেন এবং বড় মহাজন হয়ে যান। নবাব মুর্শিদ কুলি খান দিল্লির সম্রাট ফররুখ শাহের কাছ থেকে তাকে শেঠ উপাধি এনে দেন। এটা দেখেন জগৎ শেঠের পরিবারের ছবি। তো পরবর্তীতে এই মানিক চাঁদের পরের বংশধর ফতে চাঁদ, তিনি 1723 সালে দিল্লির সম্রাট থেকে জগৎ শেঠ উপাধি লাভ করেন। জগৎ শেঠ অর্থাৎ বিশ্বের ব্যাংকার, আর তখন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই জগৎ শেঠ। এটা তার বাড়িটা, দেখতে থাকুন। আর আমরাও জগৎ শেঠ সম্বন্ধে জানি। যেটা বলছিলাম যে আমরা শুধু জগৎ শেঠকে একজন ঘাতক হিসেবেই চিনি, কিন্তু তিনি ওই সময় অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিলেন এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকার ছিলেন। ব্যাংকের যে কাজ ক্রেডিট সৃষ্টি করা, সেটা তারা করতে পেরেছিলেন এবং
লোকজনের আস্থা কিন্তু তারা অর্জন করতে পেরেছিলেন। ফলে তারা ভারতবর্ষে তৈরি করেন এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। কথিত আছে যে জগৎ শেঠের যে টাকা সেটা ইংল্যান্ডের তৎকালীন সময়ের বাজেটের চাইতেও বেশি ছিল। এরপরে জগৎ শেঠ হন 1744 সালে ফতেচাঁদের মৃত্যুর পরে তার দৌহিত্র মাহাতাব চাঁদ এবং তার ভাই স্বরূপ চাঁদ হন মহারাজা। তো এই মাহাতাব চাঁদ দিল্লির সম্রাটের থেকে এক ফরমান নিয়ে আসে টাকশালের একচ্ছত্র অধিপতি বনে যান এবং তিনি ইংরেজ, ফরাসি, ডাচ এদেশীয় জমিদারদের সাথে 12% সুদে টাকা লগ্নি করতেন, এমনকি নবাবত প্রয়োজনে তার কাছ থেকে টাকা নিতেন। ফলে একটা পর্যায়ে কিন্তু নবাবদের রাজদরবারেও তার একটা আলাদা সমীহ তিনি পেতেন। 1756 সালে আলিবর্দী খাঁর মৃত্যুর পরে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। তিনি ইংরেজদের মোটেই পছন্দ করতেন না। তিনি তাদের শুধু বেনিয়ে ভাবতেন না, বরঞ্চ তাদের সাম্রাজ্যবাদ ভাবতেন, এবং যেটা পরবর্তীতে কিন্তু প্রমাণিত হয়েছিল। কথিত আছে জগৎ শেঠের সম্পদ দিয়ে গঙ্গায় বাঁধ দিয়ে নাকি গঙ্গার পানি আটকে দেওয়া যেত। চলুন বাড়িটি দেখি। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মুর্শিদাবাদ জেলায় এবং এখানে আছি জগৎ শেঠের বাড়িতে। বাংলার ইতিহাসের এক কুখ্যাত নায়ক জগৎ শেঠের বাড়ি এটা। পুরোটাই আমরা ঘুরে দেখব। আসলে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই বাড়ি। জগৎ শেঠ নাই, সেই সিরাজউদ্দৌলা নাই, সেই মুর্শিদাবাদও নাই, কিন্তু তাদের জৌলুস আর আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। এখানে এই ষড়যন্ত্রের অনেকগুলো বৈঠক হয়েছিল। জগৎ শেঠ, মীর জাফর, লর্ড ক্লাইভ এখানে বসেই পলাশির যুদ্ধের ষড়যন্ত্র করেছিল। বাংলার ইতিহাসের এক করুণ পরিণতির সাক্ষী এই বাড়িটি। জগৎ শেঠের এই বাড়িটি কিন্তু পরের জেনারেশন তৈরি করেছে। তাদের মূল বাড়িটি ভগীরথীতে বিলীন হয়ে যায়। জগৎ শেঠ সম্বন্ধে জানতে দেখতে থাকুন। এখন দেখছেন এটা জগৎ শেঠের বাড়ির জৈন মন্দির। সামনে একটা সিংহ মূর্তি আছে, তার সামনে একটা নারী মূর্তি আছে। এরপরে সামনে একটু আগাইলে তার উঠানে এখনও আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহার্য টেবিল এবং চেয়ার। সেখান থেকে আমরা এবার জগৎ শেঠের বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ পথের আমরা মুখে আছি। শুরুতেই কিছু মুদ্রা দেখা যাবে। জগৎ শেঠের বাড়ির টাকশালে মূলত সোনা, রূপা এবং তামার মুদ্রা তৈরি হতো। এখানে কিছু স্বর্ণ মুদ্রার ছবি আছে, এই ছবিটা আসলে কালেক্টেড। তারপরে এগুলি দেখা যাবে তার বাড়ির ব্যবহার্য কিছু তৈজসপত্র, প্লেট, বাটি, চামচ, এগুলো। এর ভিতরে একটা ছিল টেস্টিং প্লেট, যেই প্লেটে খাবার রাখলে যদি খাবারে বিষ থাকতো তবে প্লেটের রং পরিবর্তন হয়ে যেত। এবং এরপরে দেখবেন একটা জাদুকরি আয়না। এই আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখবেন না, কিন্তু বাইরের সবই দেখা যায়। মূলত গুপ্ত শত্রু চিহ্নিত করার জন্য এই আয়না ব্যবহৃত হতো। তারপর আর এক রুম, এখানে দেখবেন ঝাড়বাতি, তাদের ব্যবহার্য টেবিল, ড্রেসিং টেবিল, কিছু ছবি আছে। এছাড়া আমরা অন্য ঘরে গিয়েছিলাম, সেখানে সোনা এবং রূপা খচিত শাড়ি আছে, বিখ্যাত ঢাকাই মসলিন আছে এবং লর্ড ক্লাইভের একটা ড্রেস আছে। এটা দিয়ে ইংরেজদের সাথে তার দহরম মহরমকে নির্দেশ করে। এরপরে আমরা যাব গুপ্তঘরে। এই গুপ্তঘরের সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করছি এবং এই গুপ্তঘরের নিচেই কিন্তু ছিল টাকশাল এবং অস্ত্রাগার। আর এই সুড়ঙ্গ পথে এই গুপ্তঘর দিয়ে তারা দুগুর পরিবারের সাথে যোগাযোগ করতো এবং ব্যবসা করত। আমরা এখন গুপ্তঘর থেকে বের হয়ে আসছি। যেটা বলছিলাম, সিরাজউদ্দৌলার সাথে জগৎ শেঠের বিরোধের মূল কারণ কিন্তু ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জগৎ শেঠ ইংরেজদের কাছে টাকা লগ্নি করে অধিক মুনাফা পাওয়ায় বিভিন্ন সময় নবাবের কাছে ইংরেজদের হয়ে নানা সুপারিশ করতেন। এক পর্যায়ে নবাব বিরক্ত হয়ে জগৎ শেঠকে নাকি চর মারেন এবং জগৎ শেঠ এই অপমানের প্রতিশোধ নিতে বিশ্বাসঘাতকদের সাথে হাত মেলান। এরপরের ইতিহাস সবারই জানা। পলাশিতে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং জগৎ শেঠের মোহভঙ্গ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎই বণিক থেকে হয়ে যান শাসক। জগৎ শেঠেরও পতন শুরু হয়। মীর জাফরের পর বাংলা সিংহাসনে বসেন মীর কাসিম। 1764 সালে তিনি বক্সারের যুদ্ধের প্রাককালে শেঠ পরিবারের কাছে আর্থিক সাহায্য চান এবং না পাওয়ার অজুহাতে মহাতাব চাঁদ জগৎ শেঠ এবং তার ভাই মহারাজা স্বরূপ শেঠকে ধরে নিয়ে যান মুঙ্গেরের দুর্গে এবং সেখান থেকে গঙ্গায় নিক্ষেপ করে হত্যা করেন। এরপর 1772 সালে কোম্পানি যখন টাকশাল কলকাতায় স্থানান্তর করে তখন এই শেঠ পরিবারের চূড়ান্ত পতন হয়। এরপরও 6 পুরুষ জগৎ শেঠ উপাধি পেয়েছেন এবং সর্বশেষ 1912 সালে দ্বিতীয় ফতেচাঁদ জগৎ শেঠ উপাধি লাভ করেন। এরপর আর কেউ জগৎ শেঠ উপাধি লাভ করেননি। এক আশ্চর্যের বিষয় যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংকার এবং এত বড় ধনী কোথায় গেল তার ধন সম্পদ। কেউ বলে ইংরেজরা লুট করেছে, কেউ বলে গঙ্গায় তলিয়ে গেছে, কেউ বলে মুর্শিদাবাদে কোথাও লুকিয়ে আছে গুপ্তধন হিসেবে। এই অমীমাংসিত প্রশ্ন বুকে ধারণ করে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে।